অঙ্কে পারদর্শী বলে দেবেন্দ্রনাথ সংসারের তহবিলের সমস্ত হিসেব রাখতে দিয়েছিলেন বীরেন্দ্রনাথকে, কিন্তু এই কাজটিও মানসিক ভারসাম্যহীনতায় ঠিকমতো করতে পারেননি তিনি। তাকে সুস্থ করার প্রাথমিক চেষ্টা হিসেবে বোলপুরে হাওয়া বদল করানো, সাহেব ডাক্তার দেখানো, ড্রয়িং শেখানো সবই হয়েছে, ফল হয়নি কোনো। অবশেষে বীরেন্দ্রনাথকে পাঠানো হয়েছিল পাগলাগারদে। একলা তরুণী মেয়ে প্রফুল্লময়ী শুধু ঠাকুরবাড়ির গৃহবধূ হয়ে এক কোণে জীবন কাটাচ্ছিলেন সকলের উপহাস ও তামাশার পাত্রী হয়ে। নমস্কার, আমি মহুয়া দাশগুপ্ত। অনেক দিন পরে হাজির হয়েছি আপনাদের আসরে সময় আপডেটসের চ্যানেলে, এবং আবার আমরা এসে গেছি দীর্ঘ বিরতির পরে মহিলা লেখকদের গল্প শোনাতে। এবং শুধু মহিলা লেখক নয়, আমাদের আলোচ্য বিষয় কিন্তু 19-20 শতকের এবং আরও পরবর্তীকালে যত আলোচনা এগোবে তারও পরবর্তীকালের মহীয়সী নারীরা, যারা সমাজের চার দেওয়াল ভেঙে নতুন কিছু করতে চেয়েছিলেন। আমি আজকে এমন একজনের কথা বলবো যিনি আমার খুব প্রিয় চরিত্র, এবং যিনি সত্যি সত্যি নিজের চারপাশের মন খারাপের দেওয়াল ভেঙে কিছু লিখে গিয়েছিলেন, আর তার জীবনটা ছিল অত্যন্ত লড়াইয়ের। তো আজকে আমি ঠাকুরবাড়ির প্রফুল্লময়ীর কথা বলবো, প্রফুল্লময়ী দেবী, এবং তিনি ছিলেন রবীন্দ্রনাথের বৌদি, আরেক বৌদি। আমরা সাধারণত কাদম্বরীর কথা জানি, কিন্তু রবীন্দ্রনাথের অন্যান্য বৌদিরাও রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী ছিলেন। শুধু তাই নয়, মন খারাপকে জয় করা এবং বৈপ্লবিক সিদ্ধান্ত নেওয়া কতটা পরিমাণে নেওয়া যায় তাদের জীবনযাত্রা কিন্তু আমাদের সেই কথাই শেখায়। তো সময় নষ্ট না করে আমরা চলে যাই প্রফুল্লময়ী জীবন কথায়। কাজের সূত্রে আমি মন নিয়ে পড়াশুনো করি। আজ এমন একটি মেয়ের কথা লিখছি যে মন খারাপের তোয়াক্কা না করে অন্যরকম একটা জীবন তৈরি করতে চেয়েছিলেন। এখন ডিপ্রেশন কথাটা বহু ব্যবহৃত, এবং অনেকেরই মনে পড়ে যাবে শ্রীজাতর সেই বিখ্যাত কবিতা, ডিপ্রেশনের বাংলা জানি মন খারাপ। আমি একটু অন্য কথা বলি। ফ্যাশনেবল মন খারাপের হালকা পর্দা সরিয়ে চলুন চোখ রাখা যাক 19 শতকে ঠাকুরবাড়ির অন্দরমহলে। এমন গল্প শোনাই যা ডিপ্রেশনেরও আবার তার থেকে উত্তরণেরও। ঠাকুরবাড়ি দেবেন্দ্রনাথ ঠাকুরের চতুর্থ পুত্র বীরেন্দ্রনাথ ঠাকুর অসম্ভব সুপুরুষ এবং ততোধিক মেধাবী। অঙ্কশাস্ত্রে তিনি ছিলেন বিরাট পারদর্শী। প্রেসিডেন্সি কলেজে পড়াশুনোও করেছিলেন। তার সঙ্গে বিয়ে হয় এক অত্যন্ত সুন্দরী মেয়ের, নাম প্রফুল্লময়ী। স্বর্ণচাপার পাপড়ির ফিকে সোনার মতো গায়ের রং, পদ্মের পাপড়ির মতো টানা টানা ডাগর দুটি, ভ্রমর কৃষ্ণ চোখ, নিখুঁত মুখশ্রী, চমৎকার গড়ন, অপূর্ব গানের গলা। বীরেন্দ্র প্রফুল্লময়ী ছিলেন একেবারে রাজজোটক। প্রফুল্লময়ীর দিদি নিপময়ী ছিলেন বীরেন্দ্রনাথের যিনি দাদা হেমেন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী। দিদির বিবাহ সূত্রেই রূপকথার মতো সুন্দর সেই ঠাকুর বাড়িতে প্রথম প্রবেশ করেছিলেন প্রফুল্লময়ী। তারপর সেই ঠাকুরবাড়ির লম্বা বারান্দা, খিলান, ঘরগুলো জানে প্রফুল্লময়ীর বেদনার কথা, ব্যথার গল্প। 1866 সালের 18ই ফেব্রুয়ারি বীরেন্দ্র প্রফুল্লময়ীর বিয়ে হয়েছিল, এবং পরে আত্মস্মৃতিতে প্রফুল্লময়ী লিখেছিলেন আশ্বিনের ঝড়ের বছর তাদের বিয়ে হয়। কিন্তু এই তথ্য ঠিক নয়, তবে একটা প্রবল কালো ঝড় প্রফুল্লময়ীর জীবনে আসবে বলেই থমকেছিল যেন। গলায় যখন চিক, ঝিলদানা, চুড়ি, বালা, বাজুবন্ধ, বীরবৌলি, কানবালা, মাথায় জড়োয়ার সিথি, পায়জোর, মল, 10 ভরির গোট এবং আরও অনেক গয়না পরে একটি 12-13 বছরের সুন্দরী মেয়ে সুসজ্জিত তানজামে চড়ে স্বামী গৃহে প্রবেশ করছেন, তখন যে তার দু চোখ ভরা স্বপ্ন। জীবনটা স্বপ্নের মতোই হতে পারত। বীরেন্দ্রনাথ সসম্মানে তখন এন্ট্রান্স পরীক্ষায় উত্তীর্ণ হলেন। শাশুড়ি মা সারদা দেবীর বিশেষ স্নেহভাজন ছিলেন প্রফুল্লময়ী। জ্যোতিরিন্দ্রনাথ তার গানের গলা শুনে গান শেখানোর ব্যবস্থা করলেন। একসময় কিশোর রবীন্দ্রনাথের সঙ্গে গলা মিলিয়ে গাইতেন প্রফুল্লময়ী, কিন্তু নিয়তি তার জন্য অন্য গল্প বুনেছিল। তাই বিয়ের ঠিক 4 বছর পর বদ্ধ উন্মাদ হয়ে গেলেন বীরেন্দ্রনাথ। দেবেন্দ্রনাথের মেধাবী পুত্র বীরেন্দ্রনাথ। প্রফুল্লময়ীর জীবন থেকে খুশি শব্দটি ধীরে ধীরে মুছে যেতে লাগলো। অস্বাভাবিক স্বামী, স্নান, আহার সব ত্যাগ করলেন। ঘরের চার দেওয়ালে চারকোল দিয়ে অঙ্ক কষতে শুরু করলেন, এবং
চারপাশে সকলকে সন্দেহ করতে শুরু করলেন। সন্দেহের বিষে প্রফুল্লময়ীর জীবনের মুহূর্তগুলি হারিয়ে যেতে লাগলো ঝড়ের মুখে পড়া পাতার মতো। এক চামচ ভাত অথবা একটু পটল পোড়া এই খাওয়াতে হিমশিম খেয়ে যেতেন প্রফুল্লময়ী। সকলে চিন্তিত, সমাধানহীন সমস্যা। অঙ্কে পারদর্শী বলে দেবেন্দ্রনাথ সংসারের তহবিলের সমস্ত হিসেব রাখতে দিয়েছিলেন বীরেন্দ্রনাথকে, কিন্তু এই কাজটিও মানসিক ভারসাম্যহীনতায় ঠিকমতো করতে পারেননি তিনি। তাকে সুস্থ করার প্রাথমিক চেষ্টা হিসেবে বোলপুরে হাওয়া বদল করানো, সাহেব ডাক্তার দেখানো, ড্রয়িং শেখানো সবই হয়েছে, ফল হয়নি কোনো। অবশেষে বীরেন্দ্রনাথকে পাঠানো হয়েছিল পাগলাগারদে। একলা তরুণী মেয়ে প্রফুল্লময়ী শুধু ঠাকুরবাড়ির গৃহবধূ হয়ে এক কোণে জীবন কাটাচ্ছিলেন সকলের উপহাস ও তামাশার পাত্রী হয়ে। যখন খুব অস্থির লাগতো, মন খারাপ করত, তখন একলা ঘরে বসে নিজের যত কান্না উজাড় করে দিতেন। সেই সময় তিনি পাশে পেয়েছিলেন জ্ঞানদানন্দিনীকে। তারপর কয়েকটি বছর পাগলাগারদে কাটিয়ে একটু সুস্থ হয়ে ফিরে এসেছিলেন বীরেন্দ্রনাথ। পরের বছর জন্ম হলো বীরেন্দ্র প্রফুল্লময়ীর একমাত্র পুত্র সন্তান বলেন্দ্রনাথের। বীরেন্দ্রনাথ ফিরে আসার পর প্রফুল্লময়ী একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছিলেন। একটি মেয়ে লাল শাড়ি পরে, এক মাথা সিঁদুর মেখে, একটি সরাতে রক্তাক্ত ছাগমুণ্ড নিয়ে দাঁড়িয়ে। প্রফুল্লময়ীকে বলা হয়েছিল এই স্বপ্ন শুভ। কাকতালীয়ভাবে তারপরেই বলেন্দ্রনাথের জন্ম হয়। প্রফুল্লময়ীও সে কথাই মানতেন, কিন্তু আধুনিক যুগে জানি আমরা স্বপ্ন আমাদের মানসিক পরিস্থিতিকে প্রতীকের মধ্য দিয়ে প্রকাশ করে। একটি মেয়েকে যখন উন্মাদ ম্যানিক ডিপ্রেসিভ স্বামীর সঙ্গে একই ঘরে বাস করতে হয়, তখন তার মনের অবস্থা নিশ্চয়ই ভয়াবহই থাকে। ওই স্বপ্নের মতো এক মাথা সিঁদুর আর বলি প্রদত্ত ছাগমুণ্ড নিশ্চয়ই সেই মানসিক টানাপোড়েনের প্রতীক। সন্তান জন্মালো দুর্বল অশক্ত হয়ে। প্রফুল্লময়ী নিজেও মৃতপ্রায় হয়েছিলেন, কিন্তু জীবনের গতি তাকে আবার উঠিয়ে দাঁড় করালো। পুত্রলাভ তাকে পরিবারে কিছুটা মর্যাদার আসন ফিরিয়ে দিল। আসলে স্বামীর মানসিক ভারসাম্যহীনতার জন্য অনেকেই তাকেই দায়ী করতেন। সমাজ এখনও সেই দোষারোপ পদ্ধতি ভোলেনি। অথচ জ্ঞানদানন্দিনীকে লেখা সত্যেন্দ্রনাথ ঠাকুরের একটি চিঠি থেকে জানা যায় বীরেন্দ্রনাথের মধ্যে আগে থেকেই এই ভারসাম্যহীনতা ছিল। সত্যেন্দ্রনাথ লিখেছিলেন, বীরেন্দ্রের বিষয় আমাদের যাহা ভয় ছিল তাহাই ঘটিল, বড় আক্ষেপের বিষয়। বলেন্দ্রনাথের জন্মের পর বীরেন্দ্রনাথ আবার সেই উন্মাদ দশায় ফিরে যান। প্রফুল্লময়ী সন্তানকে ঘিরে নতুনভাবে বাঁচতে শুরু করেন। বলেন্দ্রনাথ বাবার অসুস্থতা ও মায়ের কষ্ট দেখে তাড়াতাড়ি বড় হয়ে কিছু করে দেখাতে চাইতেন। আসলে উপহাস ও বঞ্চনার গল্প হয়তো তারও পিছু ছাড়েনি। রবীন্দ্রনাথের অত্যন্ত স্নেহভাজন এই যুবকের বিয়ে হয় 26 বছর বয়সে সাহানা দেবীর সঙ্গে। প্রফুল্লময়ীর বড় আদরের ছিলেন এই সাহানা দেবী, প্রফুল্লময়ীর ছেলের বউ। এবং বলেন্দ্রনাথের মৃত্যু যখন হয়, মানে পুত্র সন্তানকেও হারান তিনি, তখন শোকের মুহূর্তে খুব এলোমেলো আচরণ করে ফেলেছিলেন প্রফুল্লময়ী। বলেন্দ্রনাথের শ্রাদ্ধের আগের দিন তাকে কঠোরভাবে সমালোচনা করে রবীন্দ্রনাথ চিঠি লিখেছিলেন মৃণালিনী দেবীকে। নবঠানের এক ছেলে, সংসারের একটিমাত্র বন্ধন নষ্ট হয়েছে, তবু তিনি টাকা কড়ি কেনাবেচা নিয়ে দিনরাত যেরকম ব্যাপৃত আছেন, তাই দেখে সকলেই বিরক্ত হয়ে গেছে। একবারও কারোর মনে হলো না সদ্য সন্তানহারা মা যুক্তিসঙ্গত আচরণ করবেন না। নিজের লেখা স্মৃতিচারণে প্রফুল্লময়ী লিখেছিলেন, বলেন্দ্রনাথের মৃত্যুর পর তার ঘরের সামনে পড়ে থাকতেন তিনি। জল, ঝড়, বৃষ্টি সব তার উপর দিয়েই যেত, কিন্তু পুত্রশোকে বেহুশ হয়েই থাকতেন তিনি। এই মেয়েটির ডিপ্রেশন আসাই স্বাভাবিক, তাই না? কিন্তু মনের সমস্ত শক্তি একজোট করে আবার তিনি উঠে দাঁড়ান পুত্রবধূ সাহানার মুখের দিকে তাকিয়ে। তার আগে এক আশ্চর্য উপলব্ধি হলো তাঁর। ঈশ্বর চেতনা এবং আধ্যাত্মিক বোধ তাকে শক্তি দিল। অপৌত্তলিক ঠাকুরবাড়িতে এই গুরুর কাছে নত হওয়ার রীতি ছিল না, তবু পরমহংস শিবনারায়ণ স্বামীর সাহচর্য, বিদ্যারত্ন মহাশয়ের গীতাপাঠ এবং বলেন্দ্রনাথের স্মৃতি সাহানার মা করে তুলল প্রফুল্লময়ীকে। পুত্রবধূকে লেখাপড়া, সেলাই ইত্যাদি শিখিয়ে স্বাবলম্বী করতে চেয়েছিলেন তিনি। বিলেত পাঠিয়েছিলেন, এলাহাবাদে নিয়ে গিয়ে দ্বিতীয়বার বিবাহ দিতে চেয়েছিলেন, কিন্তু দেবেন্দ্রনাথের নির্দেশে রবীন্দ্রনাথ নিজে গিয়ে সেই বিবাহ বন্ধ করিয়ে আসেন। এরপর সাহানা দেবী শান্তিনিকেতনে বিজ্ঞান পড়তে চেয়েছিলেন, কিন্তু রবীন্দ্রনাথ অনুমতি দেন না এই বলে যে ল্যাবরেটরিতে বিজ্ঞান পড়ার সুবিধা আছে, কিন্তু তার জন্য সাহানা দেবীকে সর্বসমক্ষে বের হতে হবে। তা কি করে সম্ভব?
কেন নয় তাও অস্পষ্ট, কারণ ঠাকুরবাড়ির মেয়েরা তো তখন পর্দানুসীন ছিলেন না। ঠাকুরবাড়ির অন্দরে প্রফুল্লময়ী সবসময়ই দুঃখিনী, স্বামী উন্মাদ এবং পুত্র মৃত, তাই দুটি নারীর জন্য শুধু মাসোহারা নির্দিষ্ট ছিল, সম্পত্তির অংশে অধিকার ছিল না। একটা সময় প্রফুল্লময়ী হাওড়াতে বাসা ভাড়া করে থাকতেন। একাকিত্ব ছিল, কিন্তু সেই নির্জনতা তাকে নতুন বোধের জগতে নিয়ে যায়। পুত্র মারা যাওয়ার পর গেরুয়া পরতেন, দুই হাতে শুধু শাখা ছিল, এই অলংকার। বীরেন্দ্রনাথ জানতে পারেননি পুত্রের মৃত্যু সংবাদ। সব কষ্ট একাই সহ্য করেছিলেন প্রফুল্লময়ী, যেন নীলকণ্ঠ। তারপর একে একে সকলে চলে গেছে। বীরেন্দ্রনাথ, পুত্রতুল্য ভ্রাতুষ্পুত্র এবং প্রাণের প্রিয় পুত্রবধূ সাহানাও একলা এই জগৎ পাড়াবাড়ির তীরে দাঁড়িয়ে কর্মকে আঁকড়ে ধরেছিলেন। ফলের আশা না করে শুধু কর্মই করে গিয়েছেন। একদিন 4 ঘোড়ার গাড়িতে চেপে যে পুরুষ এসেছিলেন রাজপুত্রের মতো, তার অসুস্থতাকে গ্রহণ করেছিলেন নতশিরে। একমাত্র অবলম্বন পুত্রের মৃত্যুতে পৌঁছেছেন অধ্যাত্ম জগতে। পুত্রবধূর মৃত্যুতে গ্রন্থিমোচন হয়েছে তার, কিন্তু কোনো ডিপ্রেশন তো মুহ্যমান করতে পারেনি তাকে। প্রতিবার আঘাতে আঘাতে খাঁটি সোনার মতো ঝলমলিয়ে উঠেছেন। দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের নাতনি রমাদেবীর উৎসাহে জীবনের প্রবীণ বয়সে যে স্মৃতিচারণ করেছিলেন প্রফুল্লময়ী, সেখানে আমরা তার শোকে জীর্ণ হৃদয়ের মধ্যে খুঁজে পাব এক সন্ন্যাসিনীকে। প্রফুল্লময়ী লিখেছিলেন, দুঃখ শোক যদি জগতে না থাকিত, কেবল সুখের তরঙ্গে ভাসিয়া বেড়াইতাম, তবে বোধহয় অমৃতের সন্ধান পাইবার প্রবল ইচ্ছা জাগিয়া উঠিত না, বা মনের ভ্রম দূর হইত না। আরাধ্য দেবতার উদ্দেশ্যে লিখেছিলেন, সেই শক্তি দাও যাহার গুণে বিপদও আমাদের নিকট তুচ্ছ হইয়া শান্তম শিবম রূপে প্রতীয়মান হয়। আজকের এই কফির কাপে 2 চুমুক দেওয়া আমাদের শখের ডিপ্রেশন কত ফিকে হয়ে যায় 19 শতকের এই মেয়েটির জীবনযুদ্ধের কাছে। প্রফুল্লময়ী আসলে অন্যরকম লড়াইয়ের একটা নাম। আজকে বললাম প্রফুল্লময়ী দেবীর কথা, এবং বলতেই থাকবো আরও অনেক মেয়েদের কথা যারা 19-20 শতকে নতুন কিছু করে দেখিয়েছিলেন। আর কি, ভালো থাকবেন, আর সময় আপডেটসের চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আমাদের সরস্বতী লীলাকমল বিভাগ ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। তাহলে দেখতে থাকুন, শুনতে থাকুন সরস্বতীর লীলাকমল। সঙ্গে রয়েছি আমি মহুয়া দাশগুপ্ত। নমস্কার।